স্টুডেন্টদের কাজ because they are all our future hero. Bismillahirrahmanirrahim. Good evening everyone. My heartiest thanks to NSU HR Club for inviting me. It is my pleasure to attend this program. Special thanks to Mr. M.A. Kassim, Honorable Chairman, Board of Directors, North South Foundation. Also thanks to all the Honorable NSU management. Mr. Amin U. Sarkar, Honorable Vice Chancellor, Mr. Tajuddin Ahmed, Director, MBA Program, Mr. Faisal Wali, Director, CPC Department, Mrs. Tasneem Rejawan Tani, Faculty Advisor, and all loving students who are present here and who are not, because all of them are my crazy fans. I love you so much, man. It is my honor to attend here in prestigious university of our country, North South University. The topic of the business. I believe business means not only earn the money, but also build up the relationship, and it is very, very important. If you want to be a good businessman, you have to dream, target, then struggle, passion, dedication, and more things, honest. Without honesty, you can't run the long-term business. If you guys feel I am a successful businessman and young business icon, but still I don't think so far. Every time I saw the dream then targeting. For achieve the target, I struggle as much as required. After achieve the dream, again I saw new dream. I could say until my death, but inshallah. The real icon is present here in front of us. He is none other. He is Mr. M.A. Kassim, Chairman, Foundation, NSU University. I am sharing here at NSU because of him. Sorry, I am standing here is NSU because of him. Not only NSU, he is established so many business and social organizations in our country. I try to share journey of my business with you because my icon is present here. Do you know who is my icon? Let me know guys, who is my icon? This one and only Mr. M.A. Kassim. Anyway, আপনারা যখন আমাকে ইনভাইট করেছেন আমার কাছ থেকে আমার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য, তাই আপনাদেরকে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরব। এছাড়া হিউম্যান রিসোর্স, আমি যখন পড়াশোনা শেষ করে দেশে আসি তখন আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে, খুবই মধ্যবিত্ত। আমার ব্রাদার গার্মেন্টস স্টার্ট করে, সাইন্স করো তো রেকর্ড দিতে পারবে কিনা এটার কি এটা রেকর্ড দিতে পারবে কিনা, মাত্র 200 লোক কাজ করবে, রেকর্ড দিতে পারবে এই 200 লোক কাজ ভিডিওটা করবে, দিতে পারবে কিনা এটা মনে হয় কি জানি না বলবে আমি এটা নিজেরা জানি সেটা হচ্ছে একবার। আর এর আগে কি করব, আমাদের স্টুডেন্ট লাইফ আমরা পড়াশোনা করব এবং পড়াশোনা শেষে আমরা যদি আমাদের লাইফ গড়াতে চাই তাহলে আমাদের কি করা দরকার? পড়াশোনা শেষে যদি আমরা মনে করি যে পড়াশোনা শেষে আমরা জব করব, বিজনেস করব, দিস ইজ নট রাইট। আমাদের স্টুডেন্ট লাইফ আমাদের
মানে এটাকে বলা যায় ওপেন লাইন, এখানে কোনো রেস্ট্রিকশন খুবই কম। আমরা যদি পড়াশোনার পাশাপাশি যদি কাজ করি, সেটা কি কাজ হতে পারে? টেকনিক্যাল কাজ, বিজনেস, আমাদের যদি প্যারেন্টসের বিজনেস থাকে সেই বিজনেস লুক আফটার করা, টেকনিক্যাল কাজ করা, আমাদের লাইফকে স্যাক্রিফাইস করা। তাহলে অনন্ত জলিল কি স্যাক্রিফাইস করলো? এত কম বয়সে আপনাদের কাছে একটু হলো তার সাকসেস তুলে ধরা হয়েছে। আমি যখন ছুটি পেতাম তখন দেশে আসার পরে আমি এই যে এইচআর, হিউম্যান রিসোর্স, সর্বপ্রথম বিজনেসের মূল চাবিকাঠি হচ্ছে এইচআর। আমি তখন সকাল 7টায় ফ্যাক্টরিতে চলে আসতাম, ইভেন তো আমি স্টুডেন্ট টাইমে যখন ছুটি পেতাম, এবং ভাইয়ার ফ্যাক্টরিতে আসতাম। এসে আমি দেখতাম সকাল 7টার দিকে দাঁড়িয়ে থাকতাম যে আমাদের একদিন কি করে, মানুষের মেন্টালিটি কি, তারা কি কাজকে ফাঁকি দিতে চায়, কাজকে ভালোবাসতে চায়, আসলে তাদের মোটিভটা কি, এটা দেখার জন্যই আমি সকাল 7টায় চলে আসলাম। এতে করে দেখা যেত যারা ওয়ার্কার তাদের খুব কম সমস্যা থাকে, যারা ম্যানেজমেন্ট তাদের সমস্যা অনেক বড় বড়। লেটে অফিসে আসা, মানে লেটে এসে ওয়ার্কারের প্রতি বা তাদের যে নিচে যারা ম্যানেজমেন্ট আছে তাদের প্রতি তাদের যে দুর্বলতা, সেইটাকে ঢাকার জন্য তাদেরকে প্রেশারাইজ করা। এবং যখন আমি এটা দেখা শুরু করলাম, তখন তাদের সাথে কথা বলা শুরু করলাম যে আমি যেটা বিদেশে দেখেছি, ম্যানেজমেন্ট অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিতে আসে ওয়ার্কারের আগে। তাহলে আমাদের এখানে এটা কেন? কারণ ওয়ার্কার কোনো কাজ করবে না, কাদাবাড়ি, যেটাকে বলে কাদাবাড়ি। তাহলে তারা কি কাজ করবে সকালে এসে যদি এখানে টপ ম্যানেজমেন্ট প্রেজেন্ট না থাকে? এটা থেকে তাদেরকে ব্রেন ওয়াশ করা হলো, মানে যেটাকে আমরা বলি হ্যাপ্রোনাইজ করা। এইচআর এর ডিউটি হচ্ছে হ্যাপ্রোনাইজ করা। এই হ্যাপ্রোনাইজটা কি? ভালো থাকতে হবে, তাকে ব্রেন শার্প করতে হবে, তার হার্টকে পবিত্র করতে হবে, সেই হ্যাপ্রোনাইজ। তখন থেকে আমি শুরু করলাম তাদের সাথে কথা বলা, হ্যাপ্রোনাইজ করা। এবং আমি সকাল থেকে রাত যদি 10টা-11টা পর্যন্ত থাকতাম, আমাকে অনেকদিন আমার বড় ভাই বলেছে যে তোমাকে তো কখনো আমার রুমে আসতে দেখলাম না, বিকজ আমাদের ছোট ফ্যাক্টরি, এটা আমার জন্য তার কোনো রোগ নাই। তখন বললো যে আমার রুমে তো কখনো আসতে দেখলাম না। আমি বলতাম যে আসলে আমি যদি আপনার রুমে যে বসে থাকি তাহলে আমি কাজ শিখতে পারবো না, এবং ওয়ার্কাররা কি করে, ম্যানেজমেন্ট কি করে, এটা শেখার জন্য আসলে আমি এই ছুটি না কাটিয়ে আমি আমার বন্ধু বান্ধবদের সাথে মানে আড্ডা না মেরে আমি ফ্যাক্টরিতে চলে আসি এই টাইমটার জন্য, এটা শেখার জন্য। তারপরে থেকে আমি আমার যাত্রা শুরু হলো 2001। আমাকে 2 লাইনের 200 জনের ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ পেয়ে গেলাম আমার বড় ভাইয়ের সাথে। তখন আমি আমার বড় ভাইকে বললাম যে আপনাকে আমি 4 বছর ধরে দেখছি যে আপনি 200 লোক দিয়ে কাজ করছেন, কারণটা কি? এটার তো উন্নতি হয় না, কারণটা কি? আসলে এই বিজনেস আমার ভালো লাগে না, আমার সোশ্যাল ওয়ার্ক করতে ভালো লাগে, মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে, রিক্সাওয়ালাদের সাথে বসে তাদের সাথে চা খেতে ভালো লাগে, রিক্সাওয়ালা নিয়ে নিজের ঘরে নিয়ে বিয়ে দিতে ভালো লাগে। দুনিয়ার কথা আমরা সোশ্যাল ওয়ার্ক করবো, গরিবদের উপকার করবো, তার মানে এই না যে আমাদের বিজনেস উন্নতি হবে। আমি 6 মাসে 200 লোক থেকে 800 লোকের ব্যবস্থা করলাম, এবং উইদিন 6 মান্থে উইদিন 6 মান্থে 800 লোকের কর্মসংস্থান করা। এটা আমার টার্গেট ছিল, এটার কারণে আমি স্ট্রাগল করেছি। এই স্ট্রাগলটা আমি যদি শুধু বলি স্ট্রাগল নয়, আমার জীবনে কোনো সাফল্য আসবে না। এই স্ট্রাগল আমার চেয়ে বেশি রিক্সাওয়ালারা করে, তারা 3 বছর তারা করে। তাহলে শুধু স্ট্রাগলে তো মানুষের সাকসেস আসবে না। তাহলে কি হবে? লক্ষ্যমাত্রা। এই লক্ষ্যমাত্রা ছিল, তার সাথে আমার ড্রিম ছিল, আমার স্ট্রাগল ছিল, ডেডিকেশন ছিল, প্যাশন ছিল। তার কারণে আজকের অনন্ত জলিল এত অল্প বয়সে, যেটা আমি আপনাদেরকে ভিডিওটা দেখালাম, এটার কথা আমি আসছি, এই অল্প বয়সে আপনাদের কাছে একটা গ্রহণযোগ্যতা চলে আসছে। কারণ আমার মতো মুভি স্টার বাংলাদেশ আমি বর্ষাকে নিয়ে আমার মনে হয় 25-30টা দেশ বা 30-35টা দেশ আমার
মানুষের ইয়াং জেনারেশনের উপকারটা কি হলো? এটা আমার টাকা, আমার বউ, আমি নিয়ে আমার উপকারটা হচ্ছে তাকেও হ্যাপ্রোনাইজ করা। একদিন স্টার্ট থাকবে, আমাদের বিজনেস শিখতে হবে, বিজনেস করতে হবে। তাহলে কি প্রথমে হিউম্যান রিসোর্স দেখা, এই চাচ্ছি আপনারা অনেকেই প্যারিস গিয়েছেন, আইফেল টাওয়ার আপনারা দেখেছেন। আমাদের দেশে ফুল বিক্রি করে, কাগজের ফুল বিক্রি করে, আপনারা অনেকেই দেখেছেন। ইটালিতে রোমে তাদের বিভিন্ন স্ট্যাচু গুলো চাবি দিয়ে এটা সেটা বিক্রি করে। আমি একদিন 15-20 জন ছেলেকে নিয়ে আমরা এই আইফেল টাওয়ারে একটু দূরে একটা রেস্টুরেন্টে বসলাম। আমাদের কারণটা কেউ বলছে আমরা MBA করেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এটা করেছি সেটা করেছি, তাহলে কোন বিক্রি? Why you guys sell flower? What going on? তখন ওনারা বললো যে আসলে বাপ মা তো 8 লাখ 10 লাখ টাকা খরচ করে পাঠিয়ে দিয়েছে বিদেশে, এখন না যেতে পারি না এখানে থাকতে পারি, এই কারণে ফুল টুল হাবি দাবি বিক্রি করে কোনোরকম চলে। কারণ আমাদের পেপার কমপ্লিট হতে কারো 1 বছর 1.5 বছর লেগে যায়। এটা আমাকে এফেক্ট করবে। এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম, এটা বাংলাদেশে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস যে অটোমেটিক মেশিনে কাজ করা, এরকম শুট টাই করা। আপনারা যে ভিডিওটা দেখলেন, আমি 7 মান্থ স্টাডি করেছি এটা নিয়ে, যে আমাদের দেশে ইয়াং জেনারেশনের কর্মসংস্থান করা দরকার। সেটা অনলি নট ফর অফিসিয়াল, টেকনিক্যাল অ্যাজ ওয়েল। এই কারণেই আমি আপনাদেরকে ভিডিওটা প্রেজেন্ট করলাম। এটাতে কমপ্লিটলি আপনি এরকম শুট টাই করে কাজ করবেন, তাহলে বক্তব্য আমি কি স্টিচিং করবো, নো নিড টু ইউ টু স্টেচিং ইউরসেলফ। এটা সফটওয়্যার মেশিন, কমপ্লিটলি সফটওয়্যার মেশিন। প্রত্যেকটা মেশিনে ওয়াইফাই কানেকশন এবং স্কাইপি কানেকশন করা। আপনার যদি এই মেশিনে কোনো ধরনের কোনো টেকনিক্যাল প্রবলেম যদি ভেঙে না যায়, সফটওয়্যার জড়িত প্রবলেম, যে কোনো প্রোগ্রামিং, আপনি এখানে ইটালির সাথে কানেকশন করতে পারবেন ঢাকাতে বসে। আপনি এখানে মেশিন আছে ইটালি, আমেরিকা, জাপান, জার্মান, অনেক দেশের মেশিন। এগুলো ইন্ট্রোডিউস একমাত্র আমি বললাম 1000 কমপ্লিটলি এডুকেটেড ছেলে দিয়ে আমি এটা শুরু করব। বাংলাদেশ আপনারা জানেন এই ব্যবসা লাভ হয়, সেই বিজনেস খুব তাড়াতাড়ি গেন করে বাংলাদেশে, মানে বিস্তার ছড়িয়ে পড়ে। যখন আমি আমাকে মানুষ একটু হলো চিনে, মিডিয়াতে আছে, আমি এটা এই এডুকেটেড ছেলে মেয়েদেরকে দিয়ে আমি এটা প্রচার করব যে বাংলাদেশ এডুকেটেড ছেলে দিয়েও ইন্ডাস্ট্রি করা সম্ভব, এবং দেয়ার ওয়ার্ক দেয়ার সেলফ, তার শুধু পেপার ওয়ার্ক করার জন্য নয়, আর বিদেশে দিয়ে ফুল বিক্রি করার জন্য নয়। আমি যেটা করলাম সেটাতে ইনশাআল্লাহ আমরা $85 মিলিয়ন এক্সপোর্ট করব, এবং এখন প্রেজেন্টলি আমার ইন্ডাস্ট্রি আছে সেটাতে আমি $105 মিলিয়ন এক্সপোর্ট করব। তাহলে এই ছোট্ট একটি অনন্ত জলি 185 থেকে 190 মিলিয়ন $US এক্সপোর্ট করবে। এটা আপনার দ্বারাও সম্ভব, যেটা অসম্ভবকে সম্ভব করা শুধু অনন্ত জলিলের কাজ নয়। আজকে থেকে আমরা প্রমিস করি শুধুমাত্র পড়াশোনা আর আড্ডা করা আর ফেসবুক নিয়ে সময় কাটানো। ফেসবুক নিয়ে আমরা সময় কাটাবো করতাম, অবশ্যই আমাদের ফ্রেন্ড সার্কেল দরকার আছে, আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে রিলেশন দরকার আছে, বাট আমরা তাদেরকে এই ডিজিটাল যুগে আমরা তাদেরকে ভালো কিছু অ্যাডভাইস করতে পারি। আমার সাথে একমত? আমরা শুধু দেখা যায় যে ফেসবুক নিয়ে রাত 2টা 3টা 4টা পর্যন্ত আমরা এই ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা মেরে সকালবেলা একটু দেরি করে উঠবো, যেদিন আমাদের ক্লাস না থাকে ওই দিন আরেকটু দেরি করে উঠবো। আমরা যদি এরকম দেরি না করে উঠে আমরা যদি ওই দিনটাকে টার্গেট করি যে জীবনে আমি এটা হতে চাই, তাহলে আমার ফ্রেন্ড সার্কেলের যদি কারো বিজনেস থাকে, ইন্ডাস্ট্রি থাকে, টেকনিক্যাল কাজ থাকে, যদি যে কোনো লাইনে আমি যেতে চাই, অবশ্যই আমি ওই লাইনে আমি কাজ শিখলে আমার জীবনে আমি যখন অ্যাপ্লিকেশন করব, কোথাও যদি চাকরি করি, তাহলে এক্সপিরিয়েন্সের জায়গায় নট অ্যাপ্লিকেবল লেখার দরকার নেই। যেহেতু আপনারা আমাকে এজ এ সেলিব্রিটি হিসাবে অনেক বেশি ভালোবাসেন, বিজনেসম্যান আমার থেকে অনেক বড় বড় বিজনেসম্যান বাংলাদেশে আছে,
তারপরেও আমি বলবো যেহেতু আমাকে ইনভাইট করা এতে অনন্ত জলি ইজ বিজনেসম্যান এবং সেলিব্রিটি, আর আমি এই কথাগুলো বলছি এগুলো অবশ্যই আমাদের জীবনের জন্য একান্ত প্রয়োজন। আরেকটা শেষ কথা, অনন্ত জলি সিনেমাতে আসলো, তার তো টার্গেট ছিল বাংলাদেশের শিল্পপতি হওয়া, সেটাতে ইনশাল্লাহ একটু হলো সাকসেস, একটু আমি বলবো বেশি নেই। তাহলে ইন্ডাস্ট্রিতে আসার কারণে আমি যখন দেখা শুরু করলাম যে মানে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, হঠাৎ করে দেখানো হতো যে এডুকেটেড ইয়াং জেনারেশন ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে। তাহলে অনন্ত জলিলের একটা ভূমিকা, সেটা হচ্ছে গণমাধ্যম। আর আপনারা জানেন সারা পৃথিবীতে সিনেমা হচ্ছে সবচেয়ে বড় গণমাধ্যম। আপনারা জানেন যে আমার মুভিগুলো আজকে আপনারা ভালোবাসেন, এটাতে কিন্তু সিনেমার গুলো কাছে উঠার মতো কোনো কাহিনী নেই। আমার মুভিগুলোতে সম্পূর্ণভাবে বাস্তবকে তুলে ধরা, বাস্তবে ইয়াং জেনারেশনকে মেসেজ দেওয়া, পুরোদমকে শ্রদ্ধা করা, আমরা যার কাছ থেকে কিছু শিখলাম তাকে শ্রদ্ধা করা, পাস্টকে ভুলে না যাওয়া, প্রেজেন্টকে স্ট্রং রাখা, ফিউচারকে আমাদের লক্ষ্য রাখা, এটাই হচ্ছিল আমার মুভির একমাত্র মানে আমার ব্লাড রিলেশন নোবডি, আমার ইন্ডাস্ট্রিতে কেউ নাই। এখানে 8,000 লোক কাজ করে এবং একজন নাই যেটা আমার ব্লাড রিলেশন। কারণ আমার মা মারা গিয়েছে মাত্র আমি 5 ইয়ার্স ওল্ড, আমার মা যখন মারা যায়। আমার বাবা মারা যায় 2008-এ, আমার বড় ভাই মারা যায় 2008-এ রোড অ্যাক্সিডেন্টে। আমার এখানে যারা কাজ করে তারা সম্পূর্ণভাবে আমার কেউই ব্লাড রিলেশন না এবং তারা হাইলি এডুকেটেড, যার যার জবে। এই কারণে আমাদের ইন্ডাস্ট্রি ভালো চলে। তাহলে আমার রিলেশনটা কি, এইচআর এর সম্পর্কটা কি ওয়ার্কারের সাথে, সেটা হচ্ছে ভালোবাসা। নিজেকে আরেকজনের সাথে নিজেকে বিলিয়ে দেওয়া, এটা হচ্ছে ভালোবাসা, এইচআর এর ভালোবাসা। আমি আমার ওয়ার্কারের সাথে একসাথে বসে খাই, ও যদি আলু ভর্তা দিয়ে খায় আমি আলু ভর্তা দিয়ে খাওয়ার চেষ্টা করি। আপনারা জানেন যখন রানা প্লাজা ধস নামে তখন আমাদের কোম্পানি হোল বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি চলে, সেটা হচ্ছে এই জায়গাগুলো। আর 14 দিনের মতো ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি বন্ধ থাকে এবং আপনারা জানেন নিজেদের ইন্ডাস্ট্রি নিজেরা ভাঙচুর করতে থাকে এবং নিজেদের ইন্ডাস্ট্রি ভাঙচুর করে এবং সন্ত্রাসীরা এটার ফায়দা লুটে। এবং আমাদের একমাত্র কোম্পানি যেখানে আমাদের 500-700 লোক বের হয়ে 400-500 লোকের হাত পা ভেঙে দেয় যারা ফ্যাক্টরি বন্ধ করতে আসে। তাহলে যদি আজকে নিজেদের কর্মচারীরা নিজেদের ফ্যাক্টরিকে আগুন লাগিয়ে দিতে পারে, তাহলে এজিআই গ্রুপের ওয়ার্কাররা নিজেদের ফ্যাক্টরি বাঁচাতে অন্য মানুষের হাত পা ভাঙছে কেন? এটাই ভালোবাসা, এটাই হিউম্যান রিসোর্স। তাকে আপনি কতটুকু ভালোবাসা দিতে পারলেন, তাকে কতটুকু হ্যাপ্রোনাইজ ভালো কাজে করতে পারলেন, তাকে ইন্সপায়ার করতে পারলেন ভালো কাজে, এটার নামই এইচআর। যাই হোক, আমি শুধু এইটুকুই বলবো, ব্রাদাররা, ভাই বোনেরা, এখানে যারাই আছেন আমার বন্ধুরা, আমরা যদি জীবনকে গড়তে চাই, জীবনকে কখনোই খেলাফেলা করে নেওয়া দরকার নাই। আজকে বাবার হোটেলে খাই দেখে আমরা মনে করি আমাদের জীবন অনেক সহজ না। আজকে যদি বাবা ঘর থেকে বের করে দেয়, টিউশনি করে, যারা টিউশনি করে তারা দেখবেন অনেক ভালো রেজাল্ট করে, যারা টিউশনি করে, অথচ বাবার হোটেলে খেয়ে ভালো রেজাল্টও করতে পারে, কারণ লাইফকে চিনি। আজকে বাবা ঘর থেকে বের করে দেয় 100 টাকা দিব না, তুমি পড়াশোনা করো, এই পড়াশোনার টাকা জোগাড় করতে খেতে হবে। সুতরাং টাইম এখনই আমাদের টাইম এখনই আমাদের লাইফকে করতে পারবো আমরা, কারণ আমাদের অতটা হেডেক নেই। আমাদের লাইফ কোন দিকে যাবে এটা এখন টাইম, কারণ এখানে সবাই ম্যাচুর। আমাদের টাইম হচ্ছে এখন আমরা ভবিষ্যতে কি করতে চাই। আর তারপরে একটা কথাই বলবো, আমাদের সবার জন্য অসম্ভবকে সম্ভব করাই আমাদের সবার কাজ। এখানে মাননীয় চেয়ারম্যান স্যার আছেন, উনি অনেক বড় মাপের মানুষ, ওনার সামনে শুধু অনেক বড় বড় কথা বলে ফেলেছি, ভুল হলে মাফ করবেন। আর আমি আবারও বলতে চাই, এনএসইউর মতো ভার্সিটি করা এটা আসলে অনেক বড় মনের ব্যাপার, অনেক বড় মনের ব্যাপার। কারণ সোশ্যাল কাজ করা এটা অনেক বড় মনের ব্যাপার, অনেক স্যাক্রিফাইস দরকার। আমি যখন আল্লাহ তাআলা আমাকে কিছু টাকা পয়সা দিল,
তখন আমি 2400 এতিমকে দেখাশোনা করার দায়িত্ব নিলাম 2400 এতিমকে। যখন আমার কাছে আরেকটু টাকা পয়সা আসলো, আমি 28.5 বিঘার উপরে একটা বৃদ্ধ আশ্রম নির্মাণ করছি। আমাদের সোশ্যাল ওয়ার্ক করার নিজেকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, কারণ এটা ঘরে বসে সম্ভব না, এটা ঘরে থেকে বের হতে হবে, এটার জন্য অনেক কাজ করতে হবে। যদি একটা মানুষ যদি এতটুকু করে, আপনারা যদি আরেকটু করেন, আরেকজন আরেকটু করবে, এই দেশ আমাদের দেশ, আমরা অনেক সুন্দরভাবে এটা করতে পারবো। আমি আবারও বলবো, আপকামিং মুভি দশপাই আমরা ট্রাই করব। আমাদের চেয়ারম্যান স্যার এবং এখানে বোর্ড অফ ডিরেক্টর এবং প্রেসিডেন্ট স্যার আছেন, সবার অনুমতির সাপেক্ষে আমি ট্রাই করব আপনাদেরকে আমার একটা সিকোয়েন্স করবি স্পেশাল এনএসইউর জন্য, এখানে আমি শুটিং করব এবং আপনাদের একদিন আমি থাকবো, আপনি থাকবেন। এইটা যে সারা জীবন মানুষের মনে রাখে। গণতন্ত্রের একদিন আসছিল এবং এইখানে একটা সিকোয়েন্স করে শুটিং করে একটা মুভি আপনাদের উপহার দিয়ে এখন লাভ দাঁড়ালো সেটা কি আপনাদেরকে দেখাতে অনেস্টি নট অনলি ফর গার্লফ্রেন্ডকে ভালোবাসা, এটা সবার জন্য রইল। এই হৃদয় থেকে, হৃদয় ছিঁড়ে সারা জীবন বলেছি যে জানেন, এই হৃদয় খুলে যদি দেখাতে পারতাম তোমাকে কতটা ভালোবাসি, আর আমি দেখিয়ে দিচ্ছি এই হৃদয় শুধু ছিঁড়ে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে নিঃস্বার্থ ভালোবাসাতে। আবারও বলি, সেটা পবিত্রতা। আপনারা পবিত্রভাবে এই হৃদয়কে সবকিছু সফলতা, আগামী দিনে কি সফল করবেন সেই সফলতা এইখানে আপনারা এইখানে প্রথমত এখানে ইনপুট দেন, তারপরে এইখান থেকে আউটপুট শুরু করবেন। ইনশাআল্লাহ আপনাদের ডেস্টিনেশন আপনাদের নিকটে।